গাজায় মিডিয়া কর্মীদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার সহ এক শিশুর মৃত্যু। হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে পড়ল দুবাই ফেরত কার্গো বিমান, বিমানবন্দরে 2 জন গ্রাউন্ড কর্মীর মৃত্যু। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় 153 টন বোমা ফেলল ইসরায়েল, এ পর্যন্ত 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে একটি যুদ্ধবিরতি চুক্তি চালু থাকা সত্ত্বেও তার দেশের সেনাবাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। 19 অক্টোবর রবিবার চালানো এই হামলায় 153 টন বোমা ফেলা হয়, যাতে অন্তত 44 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ইসরায়েলের সংসদ নেসেট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু এই তথ্য জানান। 153 টন পছাচot। তিনি বলেন, যুদ্ধবিরতির সময় 2 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েল এ পর্যন্ত 80 বার এই চুক্তি লঙ্ঘন করেছে, যাতে রবিবারের 44 জন সহ মোট 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস প্রথম হামলা চালিয়েছিল। তবে হামাস এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুদ্ধবিরতি মেনে চলার কথা জানিয়েছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 68,200 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় একটি মিডিয়া সম্প্রচার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় এক শিশু এবং একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির মধ্যে ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলায় অনিশ্চয়তার মুখে পড়েছে শান্তি চুক্তি। যুদ্ধে ইসরায়েলি বর্বরতা ও বেসামরিক নারী ও শিশুদের উপর হামলার ঘটনা সবসময় ছিল আলোচিত। তাছাড়া শুরু থেকেই সংবাদকর্মীরা মারাত্মক ঝুঁকির মাঝেও গাজার সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা কমপক্ষে 273 জনে দাঁড়িয়েছে। গত 19 অক্টোবর রবিবার মধ্য গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা করে ইসরায়েল। সেখানে আন্তর্জাতিক সংবাদ চ্যানেলগুলোকে পরিষেবা দেওয়া একটি ফিলিস্তিনি মিডিয়া প্রোডাকশন কোম্পানির কর্মীরা থাকতেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় কোম্পানির একজন প্রকৌশলী এবং একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে সম্প্রচার কাজে ব্যবহৃত কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কোম্পানির ক্যামেরা অপারেটর আজেব মোহাম্মদ জানিয়েছেন, সেখানে এমন কোনো রাজনৈতিক কাজ হতো না যার জন্য হামলা চালানো যেতে পারে। আমরা এখানে বসেছিলাম, এখানে কেউ প্রবেশও করে না বা বেরো হয় না। আমরা সবাই সাংবাদিক, কোনো অপরিচিত ব্যক্তি আমাদের সাথে থাকতো না। তারপর বোমা হামলাটি ঘটে। আমাদের সহকর্মী সম্প্রচার প্রকৌশলী শহীদ হন এবং আমাদের সহকর্মী শিশুপুত্র শহীদ হন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের সুড়ঙ্গ, অস্ত্রের আস্তানা এবং জঙ্গিদের লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি ভাঙায় তিনি সামরিক বাহিনীকে জোরালোভাবে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামরিক বাহিনী আরও দাবি করেছে, রাফাহ এলাকায় হামাস তাদের সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি এখনও প্রতিজ্ঞাবদ্ধ এবং রাফাহতে কোনো ধরনের সংঘাতের বিষয়ে তারা কিছু জানে না। তারা বলছে, মার্চ মাসের পর থেকে সেখানকার কোনো গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ হয়নি। গাজার স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই সব বিমান হামলা এবং ট্যাঙ্ক হামলায় গাজা জুড়ে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত 1 জন নারী রয়েছেন। 500 কেজিরও বেশি ওজনের একটি কুমড়ো ফলিয়ে অতীতের রেকর্ড ভেঙে দিয়েছেন পোল্যান্ডের এক কুমড়ো চাষি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশেতে অনুষ্ঠিত অ্যানুয়াল হেভিয়েস্ট পাম্পকিন কন্টেস্টে এবার সব রেকর্ড ভেঙে দিয়েছে এই বিশাল আকারের কুমড়ো। এটি ছিল প্রায় হাফ টন, সঠিকভাবে বলতে গেলে 546 কেজি। এই কুমড়োটির নাম ছিল ক্লেমেন্টিনা। এটি কেবল প্রতিযোগিতায় জেতেনি, বরং এটি পোল্যান্ডের ইতিহাসে এই ধরনের কুমড়োর মধ্যে সবচেয়ে বেশি ওজনের হওয়ার জাতীয় রেকর্ডও ভেঙে দিয়েছে। কুমড়োটির চাষি পিজেমিস্লা গ্রুচালা এই বিজয়ের জন্য প্রায় 1235 আমেরিকান ডলারের সমান পুরস্কার পেয়েছেন।
পুরস্কারজয়ী কুমড়োটি নিয়ে কৃষক গ্রুচালা প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় এসেছিলেন। তার মতে এমন একটি কুমড়ো ফলানোর রহস্য হল ভালো বীজ, খুব ভালো মাটি এবং ভাগ্য। অর্থাৎ শুধু কঠোর পরিশ্রমই নয়, প্রকৃতির আশীর্বাদও দরকার। আমার চাষ করা এত বড় প্রথম কুমড়ো এটি। আমার দ্বিতীয় বৃহত্তম ছিল 330 কেজি। আমি 6 বছর ধরে কুমড়ো চাষ করছি। প্রতি বছর আমার কুমড়ো আরো বড় হয়েছে। বড় কুমড়োর জন্য দরকার ভালো বীজ, খুব ভালো মাটি এবং ভাগ্য। পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় কুমড়ো উৎপাদনকারী দেশ। 2024 সালে দেশটির সরকার প্রায় 9000 হেক্টরেরও বেশি জমিতে কুমড়ো চাষ করেছে। পোল্যান্ডে উৎপাদিত এই কুমড়োগুলো সবচেয়ে বেশি কেনে তাদের প্রতিবেশী দেশগুলো, যেমন জার্মানি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। মুখে জ্বলন্ত লাঠি নিয়ে রিংয়ে আগুন ধরিয়ে দিল একটি কুকুর। এরপর বাকি কুকুরেরা সেই জ্বলন্ত আগুনের মাঝ দিয়ে লাফ দিল অনায়াসে। এগুলো পুলিশের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কুকুরগুলোর কপালে পরানো হচ্ছে সিঁদুর, গলায় দেওয়া হচ্ছে ফুলের মালা, আয়োজন আছে বিশেষ খাবারের। সাধারণত পুলিশে কুকুরের সাহসিকতা ও দক্ষতার জন্য সম্মান জানানো হয়, কিন্তু নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী 20 অক্টোবর সোমবার তাদের কুকুর সদস্যদের হিন্দু ধর্মীয় উৎসব কুকুর তিহার উপলক্ষে সম্মান জানিয়েছে। নেপালে এই উৎসবটি পালিত হয় 5 দিন ব্যাপী। আলোর উৎসব তিহারের দ্বিতীয় দিনে এই দিনে কুকুরদের বিশেষভাবে পূজা করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুকুরকে মৃত্যুর দেবতা যমরাজের দূত হিসেবে দেখা হয়, তাই তাদের খুশি রাখলে ভালো ফল মেলে বলে মনে করা হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুর APF সেন্টারের অফিসাররা তাদের প্রশিক্ষিত কুকুরদের দক্ষতা ও সাহসিকতা প্রদর্শন করেন। কুকুরগুলো আগুনের রিংয়ের মধ্যে দিয়ে লাফিয়ে যাওয়া, নির্দেশে শান্ত হয়ে সামনের পা উঁচু করে বসে থাকা এবং উল্টো দিকে হেঁটে যাওয়ার মতো কঠিন কসরত করে দেখায়। সশস্ত্র পুলিশ বাহিনীর সহকারী পরিদর্শক রাজন সুবেদী জানান, দিনটি স্মরণীয় করার জন্য এই আয়োজন করা হয়। আমাদের বহু পুরনো ঐতিহ্য ও উৎসবের ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম কুকুরগুলো নানা রকম ভূমিকা পালন করে এবং সেই অনুযায়ী তাদের সম্মানিত করা হয়। এই বিশেষ অনুষ্ঠানটি এমন একটি সাংস্কৃতিক উৎসবের সময় আসে যখন কুকুরদের দেবতা ভৈরবের ঐশ্বরিক বাহন হিসেবে পূজা করা হয়। এই উদযাপনের অংশ হিসেবে আমরা তাদের পূজা করি এবং তাদের দক্ষতা ও অবদান তুলে ধরার জন্য বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে এই দিনটিকে স্মরণীয় করে রাখি। এই তিহার উৎসব শুধু কুকুরেই সীমাবদ্ধ নয়। এই উৎসবের তৃতীয় দিনে নেপালের হিন্দু ধর্মাবলম্বীরা গরুদের সম্মান জানায়, আর চতুর্থ দিনে ষাঁড়দের সম্মান জানানো হয়। পঞ্চম ও শেষ দিনে বোন ও ভাইয়ের মধ্যেকার সুন্দর সম্পর্ক উদযাপন করা হয়। দুবাই থেকে আসা একটি বোয়িং 747 কার্গো বিমান হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সোজা সমুদ্রের দিকে ছিটকে পড়ে। 20 অক্টোবর সোমবার ভোর 4টার একটু আগে এমন ভয়াবহ দৃশ্যের সাক্ষী হল হংকং বিমানবন্দর। দুর্ঘটনায় বিমানবন্দরের 2 জন কর্মী নিহত হয়েছেন, তবে দুর্ঘটনা কবলিত প্লেনটিতে থাকা 4 জন ক্রু সদস্য জীবিত আছেন। 20 অক্টোবর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সোমবার স্থানীয় সময় ভোর 3:50 প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সমুদ্রে আছড়ে পড়ে এবং আংশিকভাবে পানিতে ডুবে যায়। এই মারাত্মক দুর্ঘটনায় রানওয়ের কাছে থাকা একটি গ্রাউন্ড ভেহিকেলকে বিমানটি আঘাত করলে গাড়ির ভেতরে থাকা 2 জন কর্মীর মৃত্যু হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত 11টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান সংস্থা এমিরেটস এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট EK9788 নামে এই বিমানটি ACT এয়ারলাইন্স থেকে ওয়েট লিজ নেওয়া হয়েছিল। তারা নিশ্চিত করেছে যে অবতরণের সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও ক্রুরা নিরাপদ এবং বিমানে কোনো মালামাল ছিল না। ACT এয়ারলাইন্স একটি তুর্কি ক্যারিয়ার যা প্রধান বিমান সংস্থাগুলোকে অতিরিক্ত কার্গো পরিষেবা দিয়ে থাকে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রেডার 24 জানিয়েছে, দুর্ঘটনার শিকার এই বিমানটি ছিল 32 বছরের পুরাতন এবং এটি কার্গো বিমানে রূপান্তরিত হওয়ার আগে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হতো।